আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই অধ্যায় থেকে আমি ইতিমধ্যেই তোমাদের সামনে একটি লেকচার উপস্থাপন করেছি। যাই হোক, আজকের ক্লাসে সকলকে ফুলেল শুভেচ্ছা। যদি তোমরা প্রথম অধ্যায়টি ভালোভাবে দেখে থাকো তাহলে এই আলোচনাটি অবশ্যই দেখবে, কারণ এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে করা হয়েছে। তুমি যদি একটা আলোচনা স্কিপ করে পরবর্তী আলোচনায় আসো তাহলে তোমার জন্য একটু বুঝতে কষ্ট হবে। যাই হোক, এখানে যথারীতি আমি আমার পরিচয়টি আবারও ডিজিটালি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি বলেছিলাম আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যাই হোক, আজকের আলোচনা থেকে আমরা কি কি অর্জন করতে পারবো তা এক নজরে দেখে নেই, অর্থাৎ শিকল ফলগুলো আমরা একটু দেখব। এই পাঠ শেষে শিক্ষার্থী মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ করতে পারবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় ব্যাখ্যা করতে পারবে, সর্বশেষ মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তোমার 80%-এর উপরে। যাই হোক, আমরা একটু আলোচনাটা দেখি। মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি, অর্থাৎ যে মুদ্রাস্ফীতিটা কিভাবে আমরা যে টিভিতে আলোচনায় শুনি, পত্রিকায় দেখি, তারপরে মুদ্রাস্ফীতির হার এত বা পত্রিকায় আমরা লেখা দেখি, এই যে এগুলো কিভাবে বের করা হয়, কিভাবে পরিমাপ করা হয়, এই পরিমাপের পদ্ধতিগুলোই আমরা আজকে আলোচনা করব। যাই হোক, লক্ষ্য করো, একটি নির্দিষ্ট সময়কাল থেকে আরেকটি সময়কালে কোনো দাম সূচকের শতাংশিক বৃদ্ধিকে মুদ্রাস্ফীতির হার বলা হয়। লক্ষ্য করো, মনে করো চালের দাম এই বছর 50 টাকা, গতবার ছিল 40 টাকা। এই যে গত বছরের দামের সাথে এই বছরের দামের যে পার্থক্য, এই পার্থক্যটাকে যদি গত বছরের দাম দিয়ে ভাগ করে দেই এবং এই ভাগফলটাকে যদি শতকরায় প্রকাশ করি, তখন যেটা পাচ্ছি এইটাই হচ্ছে মুদ্রাস্ফীতির হার। এই কথাটা বলছে একটি নির্দিষ্ট সময়কাল থেকে আরেকটি সময়কালে কোনো দাম সূচকের শতাংশিক বৃদ্ধিটাকে বলা হয় মুদ্রাস্ফীতির হার। এখন আমরা যদি এই কথাটাকে সূত্র আকারে লিখি, দেখো, মুদ্রাস্ফীতির হার সমান হচ্ছে চলতি বছরের দাম স্তর বিয়োগ পূর্ববর্তী বছরের দাম স্তর ডিভাইডেড পূর্ববর্তী বছরের দাম স্তর ইন্টু 100। এটাকে আমরা দেখালাম সূত্রের আকারে। এখন আমরা দেখব আসলে মুদ্রাস্ফীতির পরিমাপটা কয়ভাবে করা যায়। দাম সূচক দ্বারা মুদ্রাস্ফীতি পরিমাপ করা যায়, যার মাধ্যমে আমরা বলছি, দেখো, তিনটা ভাবে আমরা দাম সূচকের মাধ্যমে কি করতে পারি, যে মুদ্রাস্ফীতির হার পরিমাপ করতে পারি। একটা হচ্ছে ভোক্তার মূল্য সূচক, যেটাকে বলা হয় সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখন দ্বিতীয়টা দেখো উৎপাদকের মূল্য সূচক, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। এগুলো একটু পরে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখব। তারপর হচ্ছে জিডিপি মূল্য সূচক। এখন আমরা দেখি ভোক্তার মূল্য সূচক, এটা কিভাবে আমরা নির্ণয় করি। একটু আগে যে সূত্রটা দেখছি এটি আসলে মূলত ভোক্তার মূল্য সূচক বের করার সূত্র। দেখো, সূত্রটা আমি আবারও লিখলাম, যে মুদ্রাস্ফীতির হার সমান হচ্ছে চলতি বছরের দাম স্তর বিয়োগ পূর্ববর্তী বছরের দাম স্তর ডিভাইডেড পূর্ববর্তী বছরের দাম স্তর ইন্টু 100। এখন আমরা একটা উদাহরণ দেখব। দেখো, যে ধরে নিলাম যে কোনো দেশের 2015 সালের সিপিআই অর্থাৎ ভোক্তার মূল্য সূচক হলো 115.5 টাকা এবং 2016 সালের ডিসেম্বরে এই যে ভোক্তার মূল্য সূচক দাঁড়াচ্ছে কত, 120.5 টাকা। এখন আমরা এই সূত্রের মাধ্যমে মুদ্রাস্ফীতির হারটাকে বের করে দেখাবো। লক্ষ্য করো, তাহলে চলতি বছরের দাম স্তর কত, 120.5 বিয়োগ আসবে কত, 115.5 ডিভাইডেড 115.5 ইন্টু 100। এই কথাটাকে আমরা এখানে লিখে দেখালাম। এখন যদি আমরা এই ভাগফলটাকে এটা দিয়ে ভাগ করি, তাহলে দেখো
উপরে থাকতেছে ব্যবধানটা কত ৫, এই ৫-এ আর ১০০ গুণ করলে ৫০০, এই ৫০০কে যদি আমরা এই যে ১১৫.৫ দ্বারা ভাগ করে দেই তাহলে দাঁড়াচ্ছে কত ৪.৩৩%। এটি হলো বক্তার মূল্যসূচক, অর্থাৎ এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, মুদ্রাস্ফীতির হারটাকে বের করতে পারি। এখন আবার দেখো উৎপাদকের মূল্যসূচকটা কিভাবে বের করা হয়। আমরা ল্যাসপিয়ারের যারা পরিসংখ্যান আমরা পড়ছি তারা কিন্তু জানি যে ল্যাসপিয়ারের একটা মূল্যসূচক বের করার একটা সূত্র আছে। সেটা কি দেখো, উপরে হচ্ছে যে সামেশন অফ চলতি বছরের দাম এবং ভিত্তি বছরের পরিমাণের গুণফলের সমষ্টি, আর নিচে হচ্ছে চলতি বছর ভিত্তি বছরের দাম এবং ভিত্তি বছরের পরিমাণের গুণফলের দামের মানে গুণফলের সমষ্টি ইন্টু কত, এই যে ডিভাইডেড দিলাম ইন্টু কত 100। এখন এইটা বের করার জন্য আমরা একটা সূচির সাহায্য নেব। দেখো আমরা নিলাম, দেখো এখানে আছে দ্রব্য, কয়েকটা দ্রব্যের দাম নাম দেব, আর এগুলো ভিত্তি বছরের পরিমাণ অর্থাৎ যে ভোক্তারা কতটুকু ক্রয় করে, আর ওই সময় দ্রব্যগুলোর দাম কত টাকা করেছিল, আর চলতি বছরে এগুলোর দাম কত টাকা করে। তাহলে আমরা এই দুইটার কলামের মানগুলো বের করতে পারবো। তারপরে আমরা এই দুইটা কলামের মান বের করে যোগ করলেই আমরা এখানের সূত্রের মধ্যে বসাতে পারবো। তাহলে আমরা দেখালাম, দেখো চাল যে 16 কেজি ক্রয় করে ওই সময় দাম ছিল 25 টাকা করে। তাহলে দেখো ভিত্তি বছরের পরিমাণকে ভিত্তি বছরের দাম দ্বারা গুণ করলে 16কে 25 দ্বারা গুণ করলে হয় 400, এই গুণফলটা পেয়ে গেলাম আমি। আর বর্তমানে অর্থাৎ চলতি বছরে এই দ্রব্যটার দাম দাঁড়াচ্ছে কত 30 টাকা। তাহলে 30 দিয়ে আমি 16কে যদি গুণ করি অর্থাৎ ভিত্তি বছরের দাম দ্বারা মানে চলতি বছরের দাম দ্বারা ভিত্তি বছরের পরিমাণকে যদি গুণ করি তাহলে গুণফলটা পাচ্ছি 480 টাকা। ঠিক আছে, এখন যাচ্ছি আরেকটা দ্রব্য, যাচ্ছি ডাল, ক্রয় করে কতটুকু 3 কেজি, 3 কেজি সরি ক্রয় করে না, এটা উৎপাদকের উৎপাদন 3 কেজি, আর মূল্য ছিল কত, বিক্রয় মূল্য ছিল 80 টাকা। তাহলে 3 আটা কত মানে 240 হয়, 80কে 3 দ্বারা গুণ করলে। তারপরে এটা চলতি বছরে মানে মূল্য দাঁড়াচ্ছে কত 100 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে 300 টাকা। তাহলে এখন দেখো মানে আমরা পাচ্ছি চিনি 2 কেজির মানে 2 কেজি উৎপাদন করে। এক্ষেত্রে যে চলতি বছরে ভিত্তি বছরের দাম ছিল এটা প্রতি কেজি 50 টাকা করে। তাহলে ভিত্তি বছরের দাম এবং ভিত্তি বছরের পরিমাণের গুণফল হচ্ছে 100 টাকা। আর এই দ্রব্যটারই চলতি বছরের দাম দাঁড়াচ্ছে কত 60 টাকা। তাহলে এখন যে এই ভিত্তি বছরের পরিমাণকে যদি চলতি বছরের দাম দ্বারা গুণন করি তাহলে পাচ্ছি কত 120 টাকা। তাহলে এখন লক্ষ্য করো সর্বশেষ আরেকটা দেখালাম, তেল কত 3 কেজি, এটার মানে ভিত্তি বছরের দাম ছিল কত 80 টাকা। তাহলে এই দুটার গুণফল কত 240 টাকা। আর এখানে চলতি বছরের দামটা দাঁড়াচ্ছে 90 টাকা। তাহলে 3 দিয়ে যদি 90কে গুণ করা হয় 270 টাকা। এখন আমরা এই মানে কলামটার যোগফলটা বের করব, এই কলামের যোগফলটা বের করব, তারপর আমরা সূত্রে বসিয়ে দেব। দেখো মোট, তাহলে পি নট কিউ নট সমান কত, এটার যোগফল হচ্ছে 980 আর এটার যোগফল হচ্ছে 1170। তাহলে আমরা যদি এই সূত্রের আলোকে মানটা বসিয়ে দেই তাহলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে উৎপাদকের মূল্যসূচক। এখন লক্ষ্য করো আমরা যদি বের করি, দেখো উৎপাদকের মূল্যসূচক সমান হচ্ছে সামেশন অফ পি এন ইন্টু কিউ নট আর সামেশন অফ পি নট কিউ নট ইন্টু 100। তাহলে এটার মান হচ্ছে 1170 আর এটার মান হচ্ছে 980 ইন্টু 100। তাহলে আমরা পাচ্ছি কত, দেখো 119.39। তাহলে আমরা যদি এখানে লিখি, দেখো যে সাধারণত ভিত্তি বছরের মানে এই ভিত্তি বছরের যে মূল্যটা এখানে ধরা হয় 100, যেহেতু শতাংশকে আমরা বের করতেছি, এই যে শতকরা দিয়ে গুণ করছি 100 ধরা হয়। সুতরাং মুদ্রাস্ফীতির সমান কত হবে, এটা থেকে এই 100টা যদি বাদ দিয়ে দেই তাহলেই মুদ্রাস্ফীতির অর্থাৎ দাম স্তরের বৃদ্ধিটা আমরা পেয়ে যাব। তাহলে 119.39 বিয়োগ 100 সমান কত 19.39%। দামটা মুদ্রাস্ফীতিটা কি হয়েছে, বেড়ে গেছে, বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখন আমরা যদি মানে ইয়েটা আসি যে জিএনপি মানে হারের কিভাবে করা হয়, বলছে মুদ্রাস্ফীতি পরিমাপের অন্য একটি বহুল প্রচলিত পদ্ধতি হলো জিএনপি প্রাইস ইন্ডেক্স, যা কখনো কখনো জিএনপি ডিপ্লেটর হিসাবে কি হয় ব্যবহৃত হয়ে থাকে। এই যে জিডিপি ডিপ্লেটর, যে জিডিপি প্রাইস ইন্ডেক্স শুধু একটি উপাদান, যে উপাদানকে শুধু পরিমাপ করে না বরং
একটি দেশের সকল উপাদানের যেমন ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয়, নিট রপ্তানি, এই সবগুলো অর্থাৎ দাম স্তরকে গণনা করার পদ্ধতি হচ্ছে জিএনপি প্রাইস জিডিপি প্রাইস ইন্ডেক্স, জিডিপি প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। এটা এবার আসি মুদ্রাস্ফীতির কারণগুলো, যে কি কি কারণে আসলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। প্রথমটা যদি বলি, অনেকগুলো কারণ আছে। প্রথমে যদি বলি অর্থের যোগান বৃদ্ধি, যে কোনো একটা দেশে যদি যে পরিমাণ অর্থের প্রয়োজন তার চেয়ে যদি অর্থের প্রচলনটা বেড়ে যায়, অর্থের যোগানটা যদি বৃদ্ধি পায়, তখন কি হবে, যে অর্থের যোগান বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে এবং দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাবে। তো ফলশ্রুতিতে কি দেখা দেবে, দ্রব্য সামগ্রীর দামটা বাজারে বেড়ে যাবে, অর্থাৎ যে এখানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। তারপর দ্বিতীয় কথাটা যদি আসি, ব্যয়যোগ্য আয়। সরকার যদি করের পরিমাণ কমিয়ে দেয়, ঠিক আছে, তাহলে কি হবে, যে আয় থেকে মানুষ কর বাদ দেওয়ার পর যে অবশিষ্ট অর্থটা থাকে সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। তাহলে করের পরিমাণ যদি কমিয়ে দেয়, তাহলে দেখা যাবে মানুষের ব্যয়যোগ্য আয়ের পরিমাণ কি হবে, বেড়ে যাবে। তাহলে এই ব্যয়যোগ্য আয়ের পরিমাণ বেড়ে গেলেই মানুষের সামগ্রিক চাহিদাটাও কি হবে, বৃদ্ধি পাবে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, সামগ্রিক চাহিদা বেড়ে যাবে, দাম স্তর বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে মুদ্রাস্ফীতি দেখা দেবে। অতিরিক্ত সরকারি ব্যয়। সরকার প্রায় সময়ই যে উন্নয়নমূলক কাজ করে থাকে, এতে করে সরকারের অনেক টাকা ব্যয় করতে হয়। যে এই আধুনিককালে প্রত্যেকটা দেশেই কিন্তু সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ না করলেও কিন্তু নয়, করতে হয়, করে থাকে এবং প্রচুর অর্থ কি করে এই কারণে ব্যয় করে। এই সরকারি ব্যয় যে হারে বৃদ্ধি পায়, স্বল্পকালে উৎপাদন যদি সে হারে বৃদ্ধি না পায়, অর্থাৎ বৃদ্ধি না পেলে কি হবে, দ্রব্য সামগ্রীর সংকট দেখা দেবে, দাম স্তর বেড়ে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। বৈদেশিক চাহিদা বৃদ্ধি ও রপ্তানি। যদি আমাদের দেশের পণ্যের উপর বৈদেশিক চাহিদা কি হয়, বেড়ে যায়, তাহলে কি হবে, যে আমরা বিদেশের যে থেকে রপ্তানি করে আয়টা বেশি পাবো, এই উদ্দেশ্যে আমরা কি করব, দ্রব্য সামগ্রী রপ্তানি করে দেব। বিদেশি চাহিদা যদি বেড়ে যায়, ফলশ্রুতিতে দেশে দ্রব্য সামগ্রীর সংকট দেখা দিবে এবং দাম স্তর বেড়ে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দিবে। তারপরে বেতন ও ভাতা বৃদ্ধি। দেখো, যখনই যে সরকারি কর্মকর্তা বা যে চাকরিজীবী যারা আছে তাদের যদি বেতন বেড়ে যায়, তাহলে কি হয়, তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। ক্রয় ক্ষমতা বাড়লে কি হবে, তাদের চাহিদাটা বেড়ে যায়। চাহিদা বাড়লেই, সবার যখন চাহিদা বেড়ে যায়, তখনই বাজারে দ্রব্য সামগ্রীর কি হয়, দাম বাড়ে, অর্থাৎ মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। জনসংখ্যা বৃদ্ধি। যে কোনো একটা দেশে, বা তুমি দেশ যদি বাদ দাও, একটা ফ্যামিলির কথাই যদি বলো, যে কোনো একটা ফ্যামিলিতে যদি জনসংখ্যার পরিমাণ, সদস্য সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে ওই ফ্যামিলির চাহিদা কিন্তু আগের মতো আর থাকে না। তাদের কি করতে হয়, আগের চেয়ে বেশি পরিমাণে, সব কিছুই বেশি পরিমাণে ক্রয় করতে হয়। সেমভাবে তুমি যদি একটা দেশের আলোকে বিবেচনা করো, যে একটা দেশের জনসংখ্যা যদি বেড়ে যায়, তাহলে ওই দেশের যে দ্রব্য সামগ্রীর সব কিছুর চাহিদা কি হয়, বেড়ে যায়। এতে করে আসলে এই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথেই দ্রব্য সামগ্রীর চাহিদাও উৎপাদনও কিন্তু, যোগানটাও কিন্তু ওইভাবে বাড়ানো সম্ভব হয় না। এতে করে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। উৎপাদন হ্রাস। যে বিভিন্ন কারণে যদি উৎপাদন কমে যায়, তাহলে দ্রব্য সামগ্রীর যোগান হ্রাস পাবে, কমে যাবে, ফলশ্রুতিতে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। মূলধন সামগ্রীর অভাব। দেখো, আমরা যে যতগুলো যে কলকারখানা স্থাপন করতে যাই না কেন, তাহলে আমাদের দেখা যায় মূলধনী সামগ্রী বিদেশ থেকে আমদানি করতে হয়, যেগুলোর আমাদের পক্ষে উৎপাদন করা সম্ভব হয় না। অর্থাৎ আমাদের দেশে যে মূলধন সামগ্রীর পর্যাপ্ত অভাব পরিমাণ না থাকার কারণে আমরা আসলে সঠিকভাবে সঠিক সময়ে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারি না। এতে করে কি হয়, দ্রব্য সামগ্রীর যোগানটা পর্যাপ্ত পরিমাণ থাকে না, মুদ্রাস্ফীতি এই জন্য সৃষ্টি হয়। তারপরে যদি আমরা আসি উপকরণের স্বল্পতা। উৎপাদন করার জন্য কি লাগে, উপকরণের প্রয়োজন হয়। যে পর্যাপ্ত পরিমাণের উপকরণ না থাকার কারণে আমরা যে
মানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কি করতে পারে না, উৎপাদন করতে পারে না। তাহলে এই উপকরণের স্বল্পতার কারণে দ্রব্যের যোগানটা কি হয়, কম হয়। এতে করে দ্রব্য সামগ্রীর দামও বৃদ্ধি পায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। প্রাকৃতিক দুর্যোগ এটা অন্যতম আরেকটি কারণ। আমাদের দেশে প্রায় সময় দেখো প্রত্যেক বছরেই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হানা দেয়। এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই আমাদের প্রচুর পরিমাণে ফসল হানি হয়, মানে তোমার অনেক দ্রব্য সামগ্রী নষ্ট হয়ে যায়। এতে করে কি হয় যে বিদেশ থেকে আমাদের দ্রব্য সামগ্রী আমদানি করতে হয়, দেশে খাদ্য ঘাটতি বা দ্রব্য সামগ্রীর সংকট থাকে, আর মূল্যস্তরটা কি হয়, বেড়ে যায়। তারপরে চোরাচালান, বিদেশে বা অতি মুনাফার আশায় যে অনেক মানে চোরা কারবারি আছে, দেশীয় পণ্য বিদেশে অধিক লাভের আশায় কি করে, বিক্রয় করে দেয়। এটা কিন্তু বৈধভাবে না, অবৈধভাবে। আর এই অবৈধভাবে এক দেশের পণ্য অন্য দেশে বিক্রয় করাটাই হচ্ছে চোরাচালান। এই চোরাচালানের কারণেও দেশের দ্রব্য সামগ্রীর কি হয়, যোগানটা কমে যায়। এতে করে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়। তারপরে অস্থিতিশীল রাজনীতি, দেশে উৎপাদন হয়েছে কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেও এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য সামগ্রীর সময় মতো পৌঁছানো সম্ভব হয় না। আবার যে দেখা যায় এই স্থিতিশীলতার কারণে সঠিক সময়ে সঠিক দ্রব্য সামগ্রী উৎপাদন করাও সম্ভব হয় না। এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এটা যেমন রাজনীতির ক্ষেত্র তেমনি সামাজিক এবং উৎপাদন ক্ষেত্র সবগুলো ক্ষেত্রকে আসলে অস্থিতিশীল করে দেয়। এতে করে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। তারপরে মধ্যস্বত্বভোগীদের প্রভাব, ফরিয়া দালালের কথা বলছি। দেখো একটা উৎপাদনকারী কৃষক কথা যদি চিন্তা করো, যে দ্রব্যটা উৎপাদন করে সে বাজারে 10 টাকা বিক্রয় করতেছে, এই দ্রব্যটাই কয়েকটা হাত বদলের কারণে এই দ্রব্যটা হয়ে যাচ্ছে 40-45 টাকা। অথচ কৃষক তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, আবার ভোক্তা অধিক মূল্যে দ্রব্যটা ক্রয় করতে হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে কি, মাঝখানে মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে এই দ্রব্য সামগ্রীর দামটা মানে বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত পরোক্ষ কর, দ্রব্য সামগ্রীর উপরে যে করটা আরোপ করা হয় এই করটাই কিন্তু পরোক্ষ কর। ঠিক আছে, যদি তুমি এই দ্রব্যটা ভোগ করো তাহলে তোমাকে কি করতে হবে, এই করটা বহন করতে হবে। আর যদি ভোগ না করো তাহলে তোমাকে করটা বহন করতে হবে না। প্রত্যক্ষ কর হচ্ছে যার উপর আরোপ করা হয় সেই করটা দিতে হয়, আর পরোক্ষ করটা হচ্ছে একজনের উপর আরোপ করা হলেও এই করটা কি করা যায়, অন্যের উপরে স্থানান্তর করা যায়। মনে করো এই দ্রব্যটা পরোক্ষ করটা উৎপাদনকারীর উপরে আরোপ করা হয়েছিল, উৎপাদনকারী করছে কি দ্রব্যটার উপর এটাকে মানে দ্রব্যটার দাম বাড়িয়ে দ্রব্যটার সাথে যুক্ত করে দিছে। পরোক্ষণে কি হয়, এই পরোক্ষ করটা যেহেতু দ্রব্যের দামের সাথে যুক্ত হয় তাহলে দামটা বেড়ে যায় এবং এই করটা প্রদান করতে হয় ভোক্তাকে। ঠিক আছে, এই পরোক্ষকরণের কারণেও দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়। তারপরে এটা এক গুরুত্বপূর্ণ একটা আলোচনা এখন যেটা আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। এটা প্রায় বছরই দেখা যায় উদ্দীপকের মধ্যে থাকে। অর্থাৎ কোনো একটা দেশে মুদ্রাস্ফীতি যে পদ্ধতি বা উপায় অবলম্বন করে সেটাকে নিয়ন্ত্রণ করা হয়, এই পদ্ধতিটাকে বা এই ব্যবস্থাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পদ্ধতি বা উপায়। এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের যদি আমরা বলি যে নিয়ন্ত্রণের জন্য কিছু উপায় বা পদ্ধতি রয়েছে, এগুলোর মধ্যে আমরা যদি বলতে পারি যে আর্থিক নীতি একটি অন্যতম, তারপরে রাজস্ব নীতি, তারপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, এই পদ্ধতিগুলো ব্যবহার করে কি করা হয়, মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণে রাখা হয়। এখন আমরা যদি প্রথমটা আলোচনা করি আর্থিক নীতি, অর্থাৎ অর্থের যোগান নিয়ন্ত্রণের নীতিটাকে বলা হয় আর্থিক নীতি। এই আর্থিক নীতির অর্থের যোগানটাকে নিয়ন্ত্রণ করেই কি করতে পারে, মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা যায়। এক নম্বরে আমরা যদি বলি, লক্ষ্য করো, ব্যাংক হার বৃদ্ধি, এটা একটা আর্থিক নীতির একটা মানে যে মধ্যে আছে, এটা উপায়টা ব্যবহার করে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়। ব্যাংক হারটা কি, লক্ষ্য করো, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যেই হারে ঋণ প্রদান করে, আবার বলছি, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যেই হারে ঋণ প্রদান করে
সেটাকে বলা হয় ব্যাংক হার। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি এই ব্যাংক হারটা বাড়িয়ে দেয়, তাহলে বাণিজ্যিক ব্যাংকের পক্ষে আগের মতো ঋণ প্রদান করা সম্ভব হয় না। ঠিক আছে, তাতে কি হয়, ঋণ প্রবাহটা কমে আসে, বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতাটা কমে আসে। আর এই ব্যাংক হার বাড়িয়ে যখন ঋণ প্রদান ক্ষমতাটা, ঋণ প্রবাহটা কমিয়ে আনা হয়, তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে নগদ জমার অনুপাত। প্রত্যেকটা ব্যাংক মানে তফসিলি ব্যাংকগুলো কি করে, তাদের নগদ জমার একটা অংশ অনুপাত কেন্দ্রীয় ব্যাংকে কি করতে হয়, জমা রাখতে হয়। ঠিক আছে, এখন মনে করো এই জমার হারটা যখন দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ব্যাংকের জমার অনুপাতটা কি করে, বাড়িয়ে দেয়, জমার হারটা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিলে কি হয়, বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতাটা কমে আসে, অর্থাৎ তাদের তারল্যটা কমে যায়। তখন তারল্যটা কমে গেলে বাণিজ্যিক ব্যাংকের কাছে যে অর্থটা যেহেতু কমে যায়, এই জন্য ঋণ প্রদানটা আগের মতো তারা করতে পারে না। তখন কি হয়, মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আসে। তারপরে যেটা এখানের মধ্যে আর্থিক নীতির মধ্যে সর্বশেষ, সেটা হচ্ছে খোলা বাজার নীতি। অর্থাৎ ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয়, যে বাণিজ্যিক ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংক কি করে, বিভিন্ন ধরনের ঋণপত্র বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংকের নিকট যে অর্থটা থাকে সে অর্থটাকে নিয়ে যায়। এতে করে বাণিজ্যিক ব্যাংক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেহেতু অর্থটা ঋণপত্রে বন্ডের মধ্যে খাটায়, এজন্য তার পক্ষে আর বাইরে ঋণ দেওয়ার মতন ক্ষমতা থাকে না। এতে করে কি করা যায়, মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণে আনা যায়। ঠিক আছে, তারপর আরেকটা সর্বশেষ যেটা এখানে নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ। এখানে যে ঢালাওভাবে সব ক্ষেত্রে ঋণ প্রদান করার হয় না, ঠিক গুরুত্বপূর্ণ এবং যেগুলো মানে একেবারে না করলে নয়, এরকম বাছাই করে যে বিভিন্ন মানে ক্ষেত্রগুলো নির্বাচন করে কি করা হয়, ঋণ প্রদান করা হয়। এতে করে দেখা যাচ্ছে যে 10টা ক্ষেত্র যদি ঋণের জন্য আবেদন করে, তাতে দেখা যায় বাছাই করে 2টা বা 1টাকে এখানে যে ঋণ প্রদান করা হয়, অর্থাৎ এক্ষেত্রে ঋণ প্রবাহটা কি করা হয়, সংকোচন করে আনা হয়। তাহলে এতে করে মুদ্রাস্ফীতিটাও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এবার যাব রাজস্ব পদ্ধতির মধ্যে বা রাজস্ব নীতি। ঠিক আছে, এখানে একটু লক্ষ্য করো, সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিটাকে বলা হয় রাজস্ব নীতি। আবার বলছি, সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিটাকে বলা হয় রাজস্ব নীতি। এই সরকারের আয় ব্যয়টা কি, আমরা ব্যয়ের কথা জানছি, সরকারি ব্যয়। সরকার প্রতিনিয়ত জনকল্যাণের জন্য কি করে, ব্যয় করে থাকে। এই সরকারি ব্যয়ের পরিমাণটা যদি কমানো যায়, তাহলে কি হবে, যে জনগণের কাছে অর্থের প্রবাহটা কমে আসবে। কমে আসলে কি হবে, যে তাদের ক্রয় ক্ষমতাটা কমে যাবে, বাজারে চাহিদা কমে আসবে, দ্রব্য সামগ্রীর দামটাও তখন কমে আসবে। অর্থাৎ সরকারি ব্যয় হ্রাসের মাধ্যমে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রত্যক্ষ করের পরিমাণ বৃদ্ধি, মানুষের উপর যে মানুষের আয়ের উপর যদি করের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, আমরা একটু আগে বলছিলাম যে ব্যয়যোগ্য আয়ের কথা, যে ব্যয়যোগ্য আয়টা যদি কমে যায়, মানুষের করের হার বেড়ে গেলে কি হবে, আয় থেকে করের পরিমাণটা বাদ দিলেই তো মানে আমাদের কি আসবে, ব্যয়যোগ্য আয় পাওয়া যাবে। তাহলে যদি করের পরিমাণ বেড়ে যায়, তাহলে ব্যয়যোগ্য আয়ের পরিমাণ কি হবে, কমে যাবে। ব্যয়যোগ্য আয়ের পরিমাণ কমে গেলে মানুষের যে ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। ক্রয় ক্ষমতা হ্রাস পেলে বাজারে দ্রব্য সামগ্রীর চাহিদা হ্রাস পাবে এবং পক্ষান্তরে মূল্যস্তরটা নিয়ন্ত্রণে চলে আসবে, অর্থাৎ মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পরোক্ষ করের পরিমাণ হ্রাস, যে দ্রব্য সামগ্রীর উপরে যে করটা আরোপ করা আছে, এই পরোক্ষ করের পরিমাণ যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে করের পরিমাণ দ্রব্য সামগ্রীর উপর থেকে কমে গেলে দ্রব্য সামগ্রীর দাম মানে কি হবে, কমে যাবে। ঠিক আছে, এটাকে এর মাধ্যমেও কি করা সম্ভব, যে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপরে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি, অর্থাৎ সরাসরি ওই পদ্ধতিগুলো একটু সময় লাগে। রাজস্ব পদ্ধতি আর আর্থিক পদ্ধতি এটা সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু প্রত্যক্ষ নিয়ন্ত্রণের মাধ্যমেও মুদ্রাস্ফীতিকে কি করা সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব। লক্ষ্য করো, সর্বোচ্চ দাম নির্ধারণ, যে সরকার যে প্রাইস
সিলিং যেটাকে বলা হয়, যে দাম নির্ধারণ করে দিছে যে এত টাকার উপরে কেউ এই দ্রব্যটার দাম নিতে পারবে না। যদি দাম এর সাথে বেশি নেয় তাহলে আইনগত ব্যবস্থা তার উপর কি করতে পারবে, গ্রহণ করতে পারবে, অর্থাৎ তাকে জরিমানা করতে পারবে। তাহলে এই যে সর্বোচ্চ দাম নির্ধারণের মাধ্যমেও প্রত্যক্ষভাবে কি করা সম্ভব, যে মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে এই ক্ষেত্রে কি হয়, মানে চোরা কারবারি এটা বেড়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে মানে কালোবাজার এটা বেড়ে যায়। ঠিক আছে। তারপরে দ্বিতীয়টা যদি বলি, ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন। এখন তোমরা অনেকেই লক্ষ্য করো, সরকার বিভিন্ন বড় বড় শহর বা ছোট শহরেও যে দেখবা যে গাড়ির মাধ্যমে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রয় করে বা ন্যায্য মূল্যে বিভিন্ন বিক্রয় কেন্দ্র স্থাপন করে দ্রব্য সামগ্রী বিক্রয় করে। এতে করে কি হয়, যে বাজারে যে যারা অতি মুনাফাখোরী ব্যবসায়ী আছে তারা যে অহেতুক দ্রব্য সামগ্রীর সংকট দেখে মূল্যটা বাড়াতে পারে না। যেহেতু একটা অংশ মানুষ যে এই ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করতেছে এবং মানুষ এই দামটার সাথে বাজারের দামটাকেও কি করতে পারতেছে, তুলনা করতে পারতেছে। এতে করে অহেতুক দামটা বৃদ্ধি করা সম্ভব হয় না এবং মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা যায়। মজুরি নিয়ন্ত্রণ, একটু আগেই আমরা দেখে আসছি যে বেতন ভাতা যদি বেড়ে যায় তাহলে কি হয়, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। তাহলে এখানে দেখো, যদি মজুরিটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, মুদ্রাস্ফীতির সময় নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এতে করে কি হবে, যে মানুষের ক্রয় ক্ষমতা, পারচেজিং ক্যাপাসিটিটা কি হবে, কমে আসবে। এতে করে বাজারে মুদ্রাস্ফীতিও হ্রাস করা সম্ভব হবে, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। একেবারে এটাও একেবারে উল্লেখযোগ্য কথা, উৎপাদন বৃদ্ধি। লক্ষ্য করো, গত বছরের কথা যদি আমরা আসি, যে ইন্ডিয়া যখন পেঁয়াজ যে রপ্তানি বন্ধ করে দিল, আমরা কিন্তু 260, 70, 300 টাকা দিয়েও পেঁয়াজ ক্রয় করছি। আর এটা কিন্তু তৎক্ষণাৎ তো আর উৎপাদন করা সম্ভব হয় নাই, কিন্তু সরকার কি করছে, বিভিন্ন দেশ থেকে আমদানি করছে। যাই হোক, আমদানির কথাটা পরে আসবো। কিন্তু এই বছরে তুমি এই বছরের দিকে তাকাও, এই বছর কি হয়েছে, সরকার এই কৃষকদেরকে বিভিন্নভাবে প্রণোদনা প্রদানের মাধ্যমে কি করছে, উৎপাদনটাকে দেখো, পেঁয়াজের দাম কিন্তু এখন নিয়ন্ত্রণে চলে আসছে, নিজেদের উৎপাদন বেড়ে গেছে। অর্থাৎ এই যে উৎপাদন বাড়ানোর মাধ্যমেও যে যদি চাহিদাটাকে যে পরিপূর্ণ করা যায়, তখন কি করা সম্ভব, দাম স্তরটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই যে এই কথাটা বলছে, আমদানি বৃদ্ধি, ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে দিছে, কিন্তু সরকার বসে ছিল না, কি করছে, তখন ব্রাজিল বা বিভিন্ন দেশ থেকে, চায়না, এরকম বিভিন্ন দেশ থেকে, মিশর, এই মানে পেঁয়াজ আমদানি করছে। আমদানি করে বাজারটাকে একটা পর্যায়ে ধরে রাখার চেষ্টা করছে। অর্থাৎ আমদানি বৃদ্ধির মাধ্যমেও যদি দ্রব্য সামগ্রীর চাহিদাটাকে পরিপূর্ণ করা যায়, অর্থাৎ চাহিদা এবং যোগানের মধ্যে সমতা আনা যায়, তখন কি করা সম্ভব, দামটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তারপরে প্রচলিত মুদ্রা বাতিল, এই কাজটা অনেক মানে দেখো, গত কয়েক বছর আগে ইন্ডিয়াতে কিন্তু এই কাজটা করেছে। বড় বড় যে মানে 1000 টাকার নোট তারা কি করছে, বাতিল করে দিছে। এতে করে কি হয়, যে একটা নির্দিষ্ট মুদ্রা যদি বাতিল হয়ে যায়, অচল করে দেওয়া হয়, তখন মানুষের কাছে অর্থের পরিমাণটা কমে যায়। কমে গেলে কি হয়, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এতে করে যে বাজারে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এই ছিল আসলে এটা। এবার আমরা সর্বশেষ প্রশ্নে চলে আসছি, যে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য। এবার একটু কথা বলে আসি, যে মুদ্রা সংকোচন সম্পর্কে আমরা কিন্তু জানি না, মুদ্রাস্ফীতি সম্পর্কে জানছি, এখানে একটা আকার পড়তো, আকারটা পড়ে নাই। ঠিক আছে, একটু লক্ষ্য করো যে মুদ্রা সংকোচনটা কি বলছে, যখন দ্রব্য সামগ্রীর দাম কমতে থাকে এবং অর্থের মূল্য বাড়তে থাকে, এই অবস্থাটাকে বলা হয় মুদ্রা সংকোচন। ঠিক আছে, বা আরও যদি অন্যভাবে বলো, যদি অল্প পরিমাণ অর্থ যদি অধিক পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয়, তখন সেই অবস্থাটাকে বলা হয় মুদ্রা সংকোচন। যাই হোক, আমরা একটু সংজ্ঞাটা বলে নিলাম। এখন আমরা পার্থক্যের দিকে যাচ্ছি। প্রথমে সংজ্ঞাগত পার্থক্য লক্ষ্য করো। মুদ্রাস্ফীতি কাকে বলে, এই সংজ্ঞাটা কিন্তু আমরা আগেও জানছি। যখন অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয়, তখন তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। তার উল্টা কথা বলো, যখন অল্প পরিমাণ অর্থ অল্প পরিমাণ অর্থ যে অধিক পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয়, তখন সেটাকে বলা হয় মুদ্রা সংকোচন। এখানে মনে অন্যভাবে দিছি, দেখো, ওই কথাটাকেই তো আমরা পাল্টে দিতে পারতাম। এখানে বলছি, যখন দ্রব্য সামগ্রীর দাম কমতে থাকে এবং অর্থের মূল্য
বাড়তে থাকে, বৃদ্ধি পায়। এটা এখানে একটু ভুল হয়েছে, অর্থের মূল্য বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পেতে থাকে, এটা পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, তখন তাকে মুদ্রা সংকোচন বলা হয়। ঠিক আছে, মুদ্রাস্ফীতির উল্টা দিকটা এটা। তারপরে দ্বিতীয়টা দেখো, অর্থের মূল্য। মুদ্রাস্ফীতির সময় অর্থের মূল্য কমে যায়, হ্রাস পায়, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়। মুদ্রা সংকোচনের সময় অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, অল্প পরিমাণ অর্থ দিয়ে বেশি পরিমাণ দ্রব্যসামগ্রী তখন ক্রয় করা সম্ভব হয়। ঠিক আছে, আমরা একেবারে শেষ পর্যায়ের দিকে চলে আসছি। দেখো, দাম স্তর। মুদ্রাস্ফীতির সময় দাম স্তর বেড়ে যায়, আর মুদ্রা সংকোচনের সময় দাম স্তর কমে যায়। সহজ সহজ কথায়, উৎপাদন। মৃদু মুদ্রাস্ফীতির সময় উৎপাদন বৃদ্ধি পায়। যদি দেশে মৃদু মুদ্রাস্ফীতি বিরাজমান থাকে তখন কিন্তু উৎপাদন বেড়ে যায়, আর মুদ্রা সংকোচনের সময় উৎপাদন হ্রাস পায়। তারপরে বিনিয়োগ ও কর্মসংস্থান। মুদ্রাস্ফীতির সময় দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ে, কারণ অতি লাভের আশায় উৎপাদনকারীরা বিনিয়োগের পরিমাণ বাড়ায়, এতে করে কর্মসংস্থানও বাড়ে। আর মুদ্রা সংকোচনের সময় দেশে বিনিয়োগ এবং মুদ্রা মানে কর্মসংস্থান কি হয়, কমে যায়, কারণ বিনিয়োগকারীরা তখন যে হতাশায় থাকে যে দ্রব্যসামগ্রীর দাম কমে যাচ্ছে, তারা লাভের পরিমাণ কমে যাবে, লোকসানের সম্মুখীন হবে, এই জন্য তারা বিনিয়োগ কমিয়ে দেয়, এতে করে কর্মসংস্থান হ্রাস পায়। সর্বশেষ অবস্থা দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি। সহনশীল মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক, অর্থাৎ মৃদু মুদ্রাস্ফীতির কথা বলা হচ্ছে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রা সংকোচন ক্ষতিকর প্রভাব ফেলে, অর্থাৎ এটা বাধা হিসেবে কাজ করে। ঠিক আছে, আমরা যদি এখন আসি যে বাড়ির কাজ নিয়ে আসছি। দেখো, নিচের উদ্দীপকটি পরে প্রশ্নগুলোর উত্তর দাও। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে ফসল, বানানটা ভুল হয়েছে, ফসলের জমি কমে যাচ্ছে, ফলে উৎপাদনের পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে, এতে খাদ্য সমস্যা, পুষ্টি সমস্যা ও বেকার সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু খাদ্যদ্রব্যের দাম বেড়েই চলছে, এতে সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা। দেখো, উদ্দীপকে বর্ণিত মুদ্রাস্ফীতির পরিচয় দাও। 2, উদ্দীপকে বর্ণিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো। ঠিক আছে, আমি আশা করি তোমরা যদি বইয়ের সাহায্য নাও তাহলে এই প্রশ্নটির উত্তর অবশ্যই লিখতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।